দর্শক আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন আরআইসির স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি মুরসালিন হক জুনায়েদ। দর্শক জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে আমরা প্রতিদিন একটি বিষয় বা ঘটনাকে নিয়ে বিশ্লেষণ করি এবং সেই ঘটনার ভবিষ্যৎ ইতিবাচক নেতিবাচক কী ধরনের প্রভাব বা পরম্পরা হতে পারে সেটি নিয়ে কথা বলেন স্টুডিওতে উপস্থিত আমাদের অতিথিরা। আমাদের আজকের আলোচনার বিষয় প্রধান উপদেষ্টার চীন সফর ও ভূ রাজনৈতিক প্রভাব। এই বিষয়ে কথা বলার জন্য স্টুডিওতে আমাদের সাথে দুজন অতিথি যুক্ত আছেন। আমরা শুরুতেই তাদের সাথে পরিচিত হয়ে নেব। আমার পাশেই রয়েছেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ডক্টর মনিরুল ইসলাম আকন্দ, নিরাপত্তা ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। তার পাশেই রয়েছেন চীনে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত ও কূটনীতিক মুন্সি ফয়েজ আহমেদ, আপনাকেও স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। দর্শক আমাদের হাতে একটি প্রতিবেদন রয়েছে। প্রধান উপদেষ্টা চীন সফরে আছেন এই মুহূর্তে, সেটিকে কেন্দ্র করে প্রধান উপদেষ্টা অনেকগুলো কথা বলেছেন। চীনে বোয়াও সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে তিনি বলেছেন জনগণের আস্থা ফেরাতে সংস্কার কার্যক্রম শুরু করা হয়েছে, এটি বাস্তবায়ন হলে বাংলাদেশে মৌলিক পরিবর্তন আসবে। তিনি আরো বলেন পরিবর্তিত বিশ্বে এশিয়ার দেশগুলোর ভাগ্য একে অপরের সঙ্গে জড়িত। শুক্রবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। আমরা প্রতিবেদনটি দেখব। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রথম চীন সফর। বৃহস্পতিবার চীনে বোয়াও ফোরাম ফর এশিয়া BFA সম্মেলনে যোগ দেন ডক্টর ইউনূস। বক্তৃতা দেন উদ্বোধনী অনুষ্ঠানে। বলেন বহুপাক্ষিক বৈশ্বিক শাসন ব্যবস্থা এখন চ্যালেঞ্জের মুখে। এশিয়ায় ঋণের বোঝা বাড়ছে, অন্যদিকে কমছে বিশ্বের উন্নয়ন সহযোগিতা ও সমষ্টিগত পদক্ষেপ। বহুপক্ষীয়তা ভিত্তিক বৈশ্বিক শাসন ব্যবস্থাকে চ্যালেঞ্জ করা হচ্ছে। ভূ রাজনৈতিক উত্তেজনা বাড়ছে, জলবায়ু পরিবর্তনের প্রভাব বৃদ্ধি পাচ্ছে, ঋণের বোঝা অসহনীয় হয়ে উঠছে, মানবিক সংকট বাড়ছে, উন্নয়ন সহযোগিতার জন্য রাজনৈতিক ইচ্ছা দুর্বল হচ্ছে। বৈশ্বিক সমষ্টিগত পদক্ষেপে উদ্বেগজনক ঘাটতি দেখা দিয়েছে। ডক্টর ইউনূস বলেন গত জুলাই আগস্টে এক ঐতিহাসিক রূপান্তরের মধ্য দিয়ে গেছে বাংলাদেশ। জনগণের আস্থা ফেরাতে সংস্কার কার্যক্রম শুরু হয়েছে। এমন একটি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে যা গত বছর জুলাই আগস্টে ঐতিহাসিক রূপান্তরের মধ্য দিয়ে গেছে। বিশ্ব দেখেছে যে কিভাবে জনগণ অত্যাচার এবং দুর্নীতির বিরুদ্ধে একত্রিত হয়েছে। জনসাধারণের আস্থা পুনরুদ্ধার করার জন্য আমরা গুরুত্বপূর্ণ সংস্কার শুরু করেছি। এই সংস্কারগুলো বাস্তবায়িত হলে আমাদের জাতির মৌলিক পরিবর্তন ঘটবে। বিশ্ববাজারে অস্থিরতা, রাজনৈতিক অনিশ্চয়তা, কূটনৈতিক উত্তেজনা ও বাণিজ্য জটিলতা নানাবিধ সমস্যা সৃষ্টি করছে। দুর্নীতির কারণে উন্নয়নশীল দেশগুলোতে বছরে আনুমানিক $1 ট্রিলিয়ন ক্ষতি হচ্ছে। তাই প্রয়োজন বহুপাক্ষিক মধ্যস্থতা, বলেন অন্তর্বর্তী সরকার প্রধান। গ্লোবাল অঙ্গীকার থাকা সত্ত্বেও 2030 এজেন্ডার অগ্রগতি ধীর গতিতে চলছে। এশিয়াকে সম্পদ পুনরুদ্ধার ও ফেরতের জন্য একটি বহুপাক্ষিক মধ্যস্থতা ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য একত্রিত হতে হবে। উন্নয়নশীল দেশগুলো দ্রব্যমূল্য বৃদ্ধি, মুদ্রাস্ফীতি, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব সহ নানাবিধ সমস্যার দিকে এগোচ্ছে। তাই বিশ্বকে একটি টেকসই অর্থনৈতিক মডেলের দিকে এগিয়ে যেতে হবে, পরামর্শ দেন নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনূস। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। দর্শক প্রতিবেদনটি দেখলাম। বাংলাদেশের সাথে সরাসরি বৃহৎ পরিসরের সম্পর্কের ক্ষেত্রে চীন একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় রাষ্ট্র। এছাড়াও রয়েছে আঞ্চলিক এবং ভূরাজনৈতিক বেশ কিছু বিষয়। সবকিছু মিলে আমরা আজকের যে বিষয় প্রধান উপদেষ্টার চীন সফর ও ভূরাজনৈতিক প্রভাব, এই বিষয়ে আমরা আলোচনা শুরু করব। শুরুতে আমরা যেতে চাই চীনে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত ও কূটনীতিক মুন্সি ফয়েজ আহমেদ, আপনার মাধ্যমে। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার শেষ সফর ছিল চীন, সেটিও নির্ধারিত সময়ের একদিন আগেই শেষ হয়। আবার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, তার প্রথম দ্বিপাক্ষিক সফরও চীন। এই সব সফরেও নানান সম্ভাবনার কথা আছে, বলা হচ্ছে। কি প্রত্যাশা করেন চলতি সফর থেকে? আপনি যে প্রশ্নটা রেখেছেন তার সাথে অবশ্য যে অবতারণাটা করেছেন সেখানে আমি খুব পাচ্ছি না যে একজনের শেষ সফর আর একজনের প্রথম সফর, সেটার সাথে এর বড় সম্পর্ক না, বরং এই যে এখন গেছেন এইটা খুব গুরুত্বপূর্ণ।
এই আমি সফরটা। প্রশ্নটি এই কারণে করেছি, জনাব ফয়েজ আহমেদ, ক্ষমতাচ্যুত শেখ হাসিনা যে সফরটি ছিল চীনে কথিত আছে, সেটি বাংলাদেশের যে কাঙ্ক্ষিত প্রত্যাশা ছিল চীনের কাছ থেকে তার অনেক কিছুই পূরণ হয়নি এবং তিনি অনেকটা ব্যর্থ হয়েই সেখান থেকে ফিরে এসেছিলেন, সেই প্রসঙ্গে বলছি। এইটা আমি ওইভাবে দেখি না, কথিত ছিল আপনি বলছেন, সুতরাং এটা কথিতই ছিল। আসল কথা হলো যে যদি আমরা একটু পিছনের দিকে তাকিয়ে দেখি তাহলে কিন্তু চীনের সাথে আমাদের সম্পর্ক গত 2090-এর পর থেকে যদি শুরু করি, ওই সময় বেশিরভাগ সময় চীনের সাথে সম্পর্কটা খুব ভালো ছিল। এবং 2013-তে চীন অ্যাকচুয়ালি ভারতকেও ছাড়িয়ে যায় আমাদের বাণিজ্য হিসেবে, কি বলে, সহযোগী হিসেবে। আমাদের সবচেয়ে বড় বাণিজ্য সহযোগী এখন চীন। এবং আমাদের আর্থসামাজিক উন্নয়নের যে বিভিন্ন কর্মকাণ্ড আছে, বিশাল কর্মকাণ্ড আছে, তার মধ্যেও চীনের অংশীদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অন্য কেউ সেটা ঠিক তুলনায় আসে না সেইভাবে। আছে এক একজনের, যেমন মার্কিন যুক্তরাষ্ট্র টাকার অঙ্কে অনেক আছে, কিন্তু সত্যিকার অর্থ যদি আমরা দেখি প্রতিদিন যেসব কাজগুলো হচ্ছে তাতে চীনের অংশগ্রহণ অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো সুতরাং চীনকে যে পিছনে ফেলে দেওয়া হয়েছে বা চীনকে দূরে সরিয়ে রাখা হয়েছে এরকম কিছু না। চীনের কাছে আমরা অনেক কিছু চেয়েছি, চেষ্টা করেছি, হয়তো যেটা শেষ সফরে হয়তো পুরোপুরি হয়তো পান নাই, কিন্তু সেটা দিয়ে তো কি বলা যায় সাফল্য ব্যর্থতা দেখে না। মানুষ দেখে যে চীনের সাথে আমাদের সম্পর্কটা দিনে দিনে বাড়ছে কিনা, বাড়ছে এবং এখন আরও বাড়বে, এটাই আমরা আশা করছি। সেইভাবে আমি দেখতে চাই যে বর্তমান যে আমাদের রাজনৈতিক পরিবর্তনটা এসছে অগাস্টের 5 তারিখের পর থেকে, সেই পরিবর্তনের পরে, সেই পরিবর্তন যেভাবেই হোক একটা বড় ধাক্কা খেয়েছে আমাদের বিভিন্ন সহযোগীদের সাথে আমাদের সম্পর্ক। একভাবে বলতে গেলে সেটা একটা ছেদ পড়েছে, সেখান থেকে নতুন করে শুরু করার প্রশ্ন এসেছে। হয়তো কোনো ক্ষতি হবে না, কিন্তু তারপরেও নতুন করে শুরু করা, নতুন প্রতিশ্রুতি নিয়ে এগিয়ে যাওয়ার ব্যাপার রয়েছে। এবং সেইখানে দেখা যাচ্ছে যে আমাদের বর্তমান যে কি বলা যায় সরকার প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা, তার প্রথম দ্বিপাক্ষিক সফর চীনে হচ্ছে। তো এই যে প্রথম কথাটা যখনই বলছি তখন নিশ্চয়ই এটার একটা গুরুত্ব আছে। এটা যে এইভাবে চেয়ে করা হয়েছে না আমরা চীনে আগে যাব সেরকম কোনো, সেইটা হয়তো নয়, বা চীনও এইরকম কিছু চেয়েছে যে না চীনের সাথে আগে করতে হবে, অন্যের সাথে করা যাবে না, এরকমও ব্যাপার নয়, কিন্তু এটা হয়েছে এবং তার ফলে এটার একটা গুরুত্ব তৈরি হয়েছে নিশ্চয়ই। এবং সেটা যে চীনের সাথে আমাদের যে সম্পর্কগুলো, যে সহযোগিতাগুলো চালু ছিল সেইগুলোকে নতুন দেওয়া, গতি সঞ্চার করা এবং নতুন নতুন ক্ষেত্রে আরও সহযোগিতা কিভাবে বাড়ানো যায়। আমরা কতগুলো বিষয়তে ইতিমধ্যে শুনতে পাচ্ছি যে আমাদের সোলার প্যানেল তৈরি করার ব্যাপারে বা ওই ক্ষেত্রে সোলার এনার্জির ক্ষেত্রে, তারপরে স্বাস্থ্য কি বলে সেবার ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা কিভাবে বাড়ানো যায় সেই কথাগুলো ইতিমধ্যেই এসে গেছে আলোচনায়। এবং আমার মনে হয় যে এগুলো হবে, এগুলো আলোচনায় গুরুত্বপূর্ণ স্থান পাবে। তারপরে বাণিজ্যের ক্ষেত্রে কিভাবে দুই দেশের যে বাণিজ্যটাকে আরও শক্তিশালী কিভাবে করা যায়, ইতিমধ্যেই তো আমরা বললাম যে চীন আমাদের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার, কিভাবে এটাকে আরও শক্তিশালী করা যায় এই সম্পর্কটাকে। এবং যে আমাদের দুই দেশের বাণিজ্যে কিন্তু বিরাট ঘাটতি আছে বাংলাদেশের। আমি ঠিক সুনির্দিষ্ট আরো বিষয় নিয়ে আসবো আপনার কাছে, এখানে একটু শেষ করি এই কথাটা যেটা, কিন্তু এই যে বাণিজ্য ঘাটতি এটা নিয়ে আমি খুব চিন্তিত নই, তারপরেও কিভাবে এটাকে কমানো যায় সেই চিন্তা দুই পক্ষেরই আছে এবং বাংলাদেশ নিশ্চয়ই চেষ্টা করবে কিভাবে এটা নিয়ে আলাপ আলোচনা করে কোনো কিছু করা যায় কিনা, নতুন কোনো ব্যবস্থা গ্রহণ করা যায় কিনা। জি, নিরাপত্তা ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ডক্টর মনিরুল ইসলাম আকন্দ, আপনার কাছে যে প্রশ্নটি নিয়ে আসতে চাই, রাজনৈতিক পট পরিবর্তনের আগে ও পরে দুই রাষ্ট্রপ্রধানের চীন সফর গুরুত্বপূর্ণ ভূখণ্ড হিসেবে বাংলাদেশকে কতখানি প্রভাবান্বিত করতে পারে? আমি ফয়েজ স্যারের কথা প্রথমেই, নিউজ 24-এর দর্শকদের সালাম। আমি স্যারের কথার রেশ ধরেই আমি বলতে চাই যে ডোনাল্ড ট্রাম্প যখন রাষ্ট্রপতি হলেন, ওনার প্রথম দ্বিপাক্ষিক মিটিং হলো ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে, এবং নেতানিয়াহু এবং ইসরায়েল বারে বারে বলতে থাকলো যে আমরা এতটুকু গুরুত্বপূর্ণ দেখেই আমাদের সাথে প্রথম মিটিংটা করলো ডোনাল্ড ট্রাম্প। তো ওই প্রেক্ষিতে আমি মনে করি যে চীন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রাষ্ট্র। সার্বিকভাবে এবং সশস্ত্র বাহিনী আমি তো ছোটোবেলা থেকে দেখেছি, একটা বিশাল সেনাবাহিনী এবং অন্যান্য বাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনীতে
চীনের অনেক সমরাস্ত্র আমরা ব্যবহার করেছি, আস্তে আস্তে আমরা ডাইভার্সিফাই করেছি, এখন অনেক আরও মডার্ন অন্যান্য দেশ থেকে আমরা অস্ত্র এনেছি। এবং আমি গত মাসেই চীন ঘুরে আসলাম, ইট ইজ সো ডেভেলপড, মানে অবিশ্বাস্য। তাদের সাংহাই বড় বড় শহরগুলো পাশ্চাত্যের যে কোনো বড় শহর থেকে অনেক সুন্দর বলা যায়। এবং সেদিক থেকে চীন আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে সামিটটা হলো, এবং স্যার যেটা বললেন, হয়তো প্ল্যান করে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথম ওনার দ্বিপাক্ষিক বৈঠকটা চীনে করেছেন কিনা জানি না, বাট করেছেন যে দিস ইন্ডিকেটস হাউ ইম্পর্ট্যান্ট চায়না ইজ টু আস। উনি যে ফোরামে বক্তব্য দিলেন, বোয়া ফোরাম ফর এশিয়া, এটা এখানে প্রায় 29টা সদস্য আছে, অস্ট্রেলিয়াও আছে। এটা 1998 সালে এটা ইনিশিয়েট করেন ফিলিপিনের প্রাক্তন প্রেসিডেন্ট ফিডেল রামোস, সাথে বব হক ছিলেন অস্ট্রেলিয়ার, এবং জাপানের যে প্রধানমন্ত্রী তখন ছিলেন মোরিহিরো হোসোকাওয়া এবং 2001 সালে এটা প্রথমে ইনঅগ্রেট হয় এবং প্রথম সামিট হয় 2002 সালে। এবং তাদের মূল বিষয় হচ্ছে অর্থনীতি, সংহতি, সহযোগিতা, সমাজ এবং এনভায়রনমেন্ট। এবং এবার প্রতিপাদ্য বিষয় হচ্ছে প্রমোট ইকোনমিক ইন্টিগ্রেশন। এরকম একটা ফোরামে আমরা 2 দিন থেকে দেখছি যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যেভাবে স্বাগত জানিয়েছে চায়না, যেভাবে গুরুত্ব দিচ্ছে, ইট স্পিক্স অফ হোয়াট এন ইম্পর্টেন্ট পার্সোনালিটি আওয়ার চিফ অফ দি কেয়ারটেকার গভর্নমেন্ট ইজ। এবং এটা বরাবরই স্বাধীনতার পর থেকেই চায়না আমাদের বন্ধু ছিল, আমাদের উন্নয়নের পিছনে তাদের যথেষ্ট অবদান আছে, ব্যবসায়িক দিক থেকে আমাদের অনেক সম্পর্ক। বাট ইট ডাজ নট মিন দ্যাট আমাদের সাথে যাদের সম্পর্ক তাদের সাথে চীনের সম্পর্ক নাই। আমাদের সাথে মায়ানমারের একটা সম্পর্ক আছে, চীন আমাদের যেরকম বন্ধু, মায়ানমারেরও একটা বড় বন্ধু। এই ফোরামে ডক্টর মোহাম্মদ ইউনূস রোহিঙ্গা সম্পর্কে বলেছেন, এশিয়ান নেতৃবৃন্দের সহযোগিতা চেয়েছেন। বাট এই ঘটনা যখন শুরু হয়, আমরা কিন্তু এশিয়ার দেশগুলোর নেতৃবৃন্দের অ্যাক্টিভিটিস দেখে আমরা একটু হতাশই হয়েছি। বিশেষ করে মুসলমান যে দেশগুলো, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া মোটামুটি করেছে, ইন্দোনেশিয়া অন্যান্য দেশগুলো, মধ্যপ্রাচ্য, যতটুকু সহযোগিতা, যতটুকু প্রতিবাদী হওয়ার কথা ছিল আমাদের পক্ষে, ততটুকু তারা ছিল না। আমি আরও কয়েকটা টকশোতে বলেছি, এখানে এশিয়ান দেশগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে চীন। একমাত্র চীন যদি মায়ানমারকে বাধ্য করতে পারে, সেই ক্ষেত্রেই মায়ানমার রোহিঙ্গাদের নিয়ে যেতে। জি স্যার, আপনি যেহেতু প্রসঙ্গটি নিয়ে আসলেন, এই বিষয়ে আমাদের একটি প্রশ্ন তৈরি আছে। রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের যে আন্তর্জাতিক সহায়তা দরকার, সেখানে চীন কি আদৌ কোনো ভূমিকা রাখবে বলে মনে করেন? লম্বা সময় কিন্তু ইট ইজ ভেরি ডিফিকাল্ট বিকজ চীন হ্যাজ লট অফ ইন্টারেস্ট ইন মায়ানমার। ওদের সিতুয়েতে চিয়াংপু যে পোর্ট, $1 বিলিয়ন ইনভেস্ট করে চীন মায়ানমারে এই পোর্টটা করেছে। কেন করেছে? ওখান থেকে 1200 কিলোমিটার একটা পাইপলাইন করেছে, কারণ তাদের দেশে চীনের যে তেল, একটা ক্ষুধার্ত দেশ চীন, সারা বিশ্ব থেকে তারা র মেটেরিয়াল আমদানি করে। আমি লাইবেরিয়াতে একটা মিশন করেছি, যুদ্ধ চলছিল ওখানে, তবু প্রতিদিন শখানিক চাইনিজ জাহাজ এসে ওখান থেকে কপার, আয়রন, বিভিন্ন জিনিস নিয়ে আসতো। সো এই তেলটা তারা চাচ্ছে না, যে মালাক্কা স্ট্রেইট খুবই কনজেস্টেড একটা স্ট্রেইট, এবং সাউথ চায়না সিতে তো সমস্যা লেগেই থাকে। এই দুইটা সমস্যা অ্যাভয়েড করার জন্য তারা মায়ানমারে তাদের সিতুয়ে পোর্টে জাহাজগুলো আসবে, ওখান থেকে পাইপলাইন নিয়ে চলে যাবে চীনের ভিতরে। সুতরাং চীন আমাদের নিকট বন্ধু, বাট চীন আমাদের কাছে সাবমেরিন বিক্রি করেছে, পাশাপাশি মায়ানমারের কাছে অ্যান্টি সাবমেরিন টর্পেডো বিক্রি করেছে। সো এখানে এভরিথিং ইজ ম্যাটার অফ দের ইজ নো পার্মানেন্ট ফ্রেন্ড অর ফো ইন ইন্টারন্যাশনাল পলিটিক্স। চীনের স্বার্থ যেখানে থাকবে চীন সেখানে যাবে, আমাদের স্বার্থ যেখানে থাকবে আমরা সেখানে যাব। আমি খুব একটা আশাবাদী না। এই সমস্যাটা চীন চাইলে অনেক আগেই এটা সমাধান করতে পারতো, 7 বছর হয়ে গেছে। আস্তে আস্তে আমাদের UN সেক্রেটারি জেনারেল বাংলাদেশে ঘুরে গেল, উনিও বলেছেন যে অনুদান আস্তে আস্তে কমে যাবে, 60% নাকি কমে যাবে, 40%-এর তো আমরা খাওয়াতে পারবো না। একটা 12 লক্ষ সংখ্যার একটা জনগোষ্ঠীকে 3-4 দিন, 1 সপ্তাহ না খেয়ে তো রাখা যাবে না। সো ইট ইজ এ বিগ হেডেক ফর বাংলাদেশ। আমি জানি না এটা ভবিষ্যতে কি হবে। বোয়া ফোরামে ডক্টর মোহাম্মদ ইউনূস কী বলেছে এটা গুরুত্বপূর্ণ, তার থেকে আমি মনে করি বেশি গুরুত্বপূর্ণ চাইনিজ প্রিমিয়ারের সাথে উনি কী আলোচনা করবেন, শি জিনপিংয়ের সাথে উনি কী আলোচনা করবেন, ওখান থেকে কী আশ্বাস উনি নিয়ে আসবেন। ওখানে আরও জোরালো কণ্ঠে প্রধান উপদেষ্টাকে বলতে হবে যে প্লিজ হেল্প আস টু ফোর্স মায়ানমার টু টেক দিস, দে আর দি সিটিজেন্স অফ মায়ানমার। এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, আমি এটার ইতিহাস অনেকবার বলেছি, আর বলতে চাচ্ছি না। এটার ব্যাপারে কোনো নিঃসন্দেহে তারা মায়ানমারের নাগরিক। এবং উনি বলেছেন যে তাদের
তাদেরকে সসম্মানে সাস্টেনেবল রিটার্ন ইজ এসেনশিয়াল, বিকজ এখন যে মায়ানমারের রোহিঙ্গারা বাংলাদেশে আছে তারা একাধিকবার বাংলাদেশে এসেছে, আবার ফেরত গিয়েছে, আবার ফেরত চলে আসছে। সো ইফ উই সেন্ড দেম ব্যাক ইট হ্যাজ টু বি ফর গুড। তাদেরকে ওই সম্মান সহকারে যেতে হবে, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, এইটা চীনের কাছ থেকে উনি সার্টিফাই করে আনতে হবে। এটা আমি মনে করি বেশি গুরুত্বপূর্ণ। জি, আমরা মুন্সি ফয়েজ আহমেদ, আপনি চীনের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন, আপনার সহ আলোচকের কথাও শুনলেন। রোহিঙ্গা ইস্যুতেই আপনার কাছে প্রশ্ন, রোহিঙ্গা সমস্যা সমাধানে চীন একটি অনেক বড় ইস্যু। সংকট উত্তরণে চলতি যে সফর, সেখানে শুধু কি তহবিল সংগ্রহ সীমাবদ্ধ থাকবে, না কোনো আলোচনা হতে পারে, কোনো সমাধান আসতে পারে, কি মনে করেন? তহবিল সংগ্রহ তো একটা ব্যাপার, সেটা আমাদের প্রয়োজন আছে, আমাদের অর্থনীতি এখন সমস্যায় আছে, কিন্তু রোহিঙ্গা সমস্যা নিশ্চিতভাবেই আলোচনায় আসবে। তবে যেটা বলছিলেন আমাদের সহ আলোচক, যে আশার আলো দেখার খুব সুযোগ দেখছি না আমরা। তবুও যে আমরা কূটনীতিতে শেষ কথা বলে কিছু নাই, আর নিরাশ হওয়া যাবে না, কারণ আমাদের গোলটা কি সেটা ঠিক রেখে সেটা যাতে পরিবর্তন না করি, সেখানে থেকে আমাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে। এবং এটা তো আমরা সবাই স্বীকার করি যে চীন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। চীন চেষ্টা করলে সমস্যার সমাধান সহজ হবে। অনেক দিন ধরে চেষ্টা করেছে, খুব বেশি কোনো অগ্রগতি সত্যিকার অর্থে হয় নাই যদি বলি, কিন্তু এখানে তার মানে তাকে আরও চেষ্টা করতে হবে, কেন কীভাবে তাকে উদ্বুদ্ধ করা যায় আর একটু বেশি চেষ্টা করার, সেই জিনিসটা যদি আমরা চিন্তা করি। আমরা নিশ্চয়ই এই কথাগুলো তাদেরকে বলেছি, কিন্তু তাদেরকে আবার বোঝানো যে তাদের অনেক স্বার্থ আছে মিয়ানমারে, তাদের ছাড়াও অন্যান্য অনেক সহযোগী দেশ আছে মিয়ানমারের, জাপান, রাশিয়া, তারপর সিঙ্গাপুর, ভারত, সবারই কিন্তু বড় বড় স্বার্থ ওখানে আছে। তো এই সবারই বোঝা উচিত যে মিয়ানমারে বহু বছর ধরে অশান্তি চলছে, গৃহযুদ্ধ, বিভিন্ন পর্যায়ে গৃহযুদ্ধ চলে যাচ্ছে। এখন গৃহযুদ্ধটা সবচেয়ে খারাপ পর্যায়ে, একটা বড় খুব সাংঘাতিক পর্যায়ে আছে। তো সুতরাং এইগুলোতে তাদের যত স্বার্থ আছে, তাদের যত কি বলা যায় বিনিয়োগ আছে, সেগুলো তো সেফ না, নিরাপদ না, বা সেগুলোর থেকে তারা যথেষ্ট লাভ নিতে পারছে এটা বলা যাবে না। এটা অনেক বেশি নিরাপদ হতো, আরও লাভবান হতো যদি সেখানে শান্তি আসতো, গৃহযুদ্ধ বন্ধ করে সব পক্ষ যদি মিলে একসাথে থাকতে পারতো। এবং সাথে সাথে এই যে আরাকান প্রদেশে নানান কিছু করার কথা আমরা শুনেছি, যে ইন্ডাস্ট্রিয়াল পার্ক করবে, তারপর আরও অনেক রকমের বিনিয়োগ আসবে, খনিতে বিনিয়োগ হবে, এইসব শুনতে পাই আমরা। কিন্তু সেগুলো করতে হলে তো লোকবলের প্রয়োজন। রাখাইন স্টেট পার্টিকুলারলি লোকবলের বড় রকমের অভাব আছে, এবং সেই কারণেই কিন্তু এই যে রোহিঙ্গা জনগোষ্ঠীর কথা বলছি, এরা শতাব্দীর পর শতাব্দী ধরে এখানে এসে লোকজন বসতি করেছে। কেন? এখানে খালি জায়গা ছিল, কাজের লোক তাদের ছিল না, সেখানে তারা এসে কাজ করেছে। এমনকি ব্রিটিশরা তারা বাইরের থেকে লোক এনে এখানে, কাজের লোকের অভাব বলেই তারা বাইরের থেকে লোক এনে এখানে করেছে, যার ফলে রোহিঙ্গা জনগোষ্ঠীর সংখ্যা বেড়েছে আরও। কিন্তু এই যে এরা আসছে এখন, এখানে যত নতুন নতুন প্রজেক্ট হবে, প্রকল্প হবে, সেগুলোতে লোক পাবে কোথায় কাজ করার? তো সেইখানে এরা কিন্তু একটা অত্যন্ত ভালো একটা ম্যান পাওয়ার হিসেবে কাজ করতে পারে। সেই জিনিসটা আমরা চীনকে বুঝাইতে পারি। একটা তো হলো শান্তি, আরেকটা হলো যে তাদের লোকবল। এই দুটো জিনিস যদি চীনের মাথায় আসে এবং অন্যান্য সহযোগীদের মাথায় আসে, তারা তো সবাই চাইবে এখানে শান্তি প্রতিষ্ঠা করতে এবং এই লোকগুলোকে ওখানে আবার মর্যাদার সাথে পুনর্বাসন করতে। তো সেই জিনিসটা উপরে আমাদের জোর দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি। কিন্তু সাথে সাথে আরেকটা জিনিস, শুধুমাত্র চীনের উপর ভরসা করে এরা এই যে রোহিঙ্গা জনগোষ্ঠী যাইতে চাবে না, কারণ তার একটা আস্থার ব্যাপার, যে না ঠিক আছে, যা যা কথা দেওয়া হচ্ছে এগুলি কি পালন করা হবে, এগুলো কি, এইসব শর্তগুলো কি রক্ষা করা হবে, যে আমাদেরকে সব রকমের সুবিধা দেওয়া হবে, আমাদের অধিকার ফিরিয়ে দেওয়া হবে। সেই জন্যে আমি মনে করি আমরা চীনের কাছে এই আইডিয়াটাও দিতে পারি যে তোমরা চেষ্টা করো এই দুই পক্ষকে, মানে যে নির্দিষ্ট যেসব পক্ষ আছে তাদেরকে মানিয়ে এদেরকে ফেরত নেওয়া, কিন্তু সাথে সাথে এদের নিরাপত্তা এবং এদের অধিকার নিশ্চিত করার জন্য যেসব শর্ত আছে সেগুলো যাতে প্রপার নজরদারি, আন্তর্জাতিক একটা নজরদারি সেগুলোর উপরে থাকে, সেটার জন্য একটা আন্তর্জাতিক টাস্ক ফোর্স গঠন করা, হয় তোমাদের নেতৃত্বে অথবা অ্যাটলিস্ট তোমাদের উদ্যোগে, অন্যদেরকে নিয়ে তোমরা করো। এতে তোমাদের নেতৃত্ব কোনো খামতি হবে না, বরং এতে তোমাদের ভাবমূর্তি আরও উন্নত হবে। তোমরা তো অর্থনৈতিকভাবে উন্নতি করছোই, সাথে সাথে তোমরা যেমন মধ্যপ্রাচ্যে যেখানে কেউ সেরকম চিন্তাই করে না, সেখানেও তারা ইরান এবং সৌদি আরবের মধ্যে সমঝোতার ব্যবস্থা করেছে, তাতে তাদের ভাবমূর্তি বৃদ্ধি পেয়েছে। তো সেরকম এটা করতে পারলে, এমনি তো তাদের অনেক ভালো বিভিন্ন জায়গায় তারা
তাদের প্রভাব বিস্তার করছে। তারা প্রভাব বিস্তার করছে কিসের মাধ্যমে? বন্ধুত্বের মাধ্যমে। এইখানেও সেটা একটা ভালো কাজের মাধ্যমে একটা যদি সমঝোতা তারা তৈরি করে দিতে পারে, তাতে তাদের প্রভাবও বাড়বে, তাদের ইতিবাচক একটা তাদের যে ভাবমূর্তি সেটা অনেক গুণে বৃদ্ধি পাবে। এই জিনিসটা তাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করতে চাই। দর্শক, আরআইসি লিস্টে জনতন্ত্র গণতন্ত্রের কথা হচ্ছে, প্রধান উপদেষ্টার চীন সফর ও ভূরাজনৈতিক প্রভাব এই বিষয়ে। সময় হয়েছে একটি বিরতির, ফিরছি, আরও আলোচনা হবে, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি আরআইসি লিস্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। আমরা কথা বলছি প্রধান উপদেষ্টার চীন সফর ও ভূরাজনৈতিক প্রভাব এই বিষয় নিয়ে। আলোচনার শুরু করতে চাই আবারও চীনে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত কূটনীতিক মুন্সি ফয়েজ আহমেদ আপনার মধ্য দিয়ে। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI এর আওতায় চীনের $40 বিলিয়ন একটি প্যাকেজের প্রতিশ্রুতি ছিল। এখন পর্যন্ত মাত্র $4.45 বিলিয়ন ঋণ অনুমোদন হয়েছে। অনির্দিষ্ট হলেও স্বল্প সময়ের মেয়াদ এই অন্তর্বর্তী সরকারের কতটা অর্থ ছাড় পাওয়া যেতে পারে এই সফর ঘিরে? এইটা তো অনেক কিছুর উপর নির্ভর করে। ওরা দিতে চাচ্ছে, কিন্তু আমরা নেওয়ার জন্য প্রস্তুত কিনা। তবে আপনি 4 কত একটা বিলিয়নের কথা বললেন না, আমি যতদূর জানি বেশ কিছুদিন আগ পর্যন্ত ইতিমধ্যে $8 বিলিয়ন প্রজেক্টস হয়ে গেছে। কিন্তু সেগুলো যদি বন্ধ করে দেওয়া হয় সেটা আলাদা কথা। আমার মনে হয় না যে সেগুলো বন্ধ করা হবে। তো সেই জন্যে এটা হলো যে আমরা প্রস্তুত আছি কিনা। আমরা বিভিন্ন প্রজেক্ট নিয়ে আমরা তো বলি যে এই প্রজেক্ট এই ক্ষেত্রে করব, কিন্তু তারপরে শেষ পর্যন্ত স্পেসিফিক প্রজেক্ট করতে অনেক সময় লাগে। এবং সেখানে আমার কাছে মনে আছে একসময় চাইনিজ একজন অ্যাম্বাসেডারের সাথে আমি আলাপ করছিলাম ঢাকায়, যে তারা খুব ফ্রাস্ট্রেটেড যে আমাদের এখানে বিভিন্ন প্রজেক্ট প্রপোজাল যখন দুই পক্ষ MOU সইটই করলো, তারপরে সেটাকে অ্যাকচুয়ালি রিয়েলাইজেশন করতে অনেক সময় লেগে যায়। যেখানে ইন্দোনেশিয়া বা পাকিস্তানের সাথে 2 বছর 4 বছরের মধ্যে তারা নতুন প্রজেক্ট শুরু করে দেয়, আমাদের সেখানে ওই প্রজেক্ট নিয়ে আলোচনাই চলতে থাকে। এখানে কিছুটা একটু ব্যাপার আছে, সেটা হলো যে আমাদের যে আমলাতন্ত্র, পলিটিক্যাল গভর্নমেন্ট একটা কিছু ঠিক করে, কিন্তু আমলাতন্ত্র সবসময় সেটাকে নিয়ে আগায় না। আমলাতন্ত্রের মধ্যে একটা যে কিভাবে দায়িত্ব এড়িয়ে যাওয়া যায়, ঠিক আছে আমি কোনো রকমে এখানে এটা ফেলে রেখে চলে গেলাম, নেক্সট লোক এসে করুক, তাইলে আমার কোনো দোষ নেই। কারণ করতে গেলে যাই কিছু করা হয় তার একটা না একটা দোষ তো খুঁজে বার করা যায়। তো সুতরাং আমি দোষের ভাগী হব না, সুতরাং আমি সব কিছু ফেলে এই বদনাম কিন্তু আমাদের আমলা, আমি নিজেও একজন আমলা ছিলাম, তো কিন্তু এটা অস্বীকার করার কিছু নাই যে এরকম আমলাতন্ত্রে এই দোষ ছিল। তার ফলে আমাদের অনেক প্রজেক্টস এই পিছিয়ে যায়। কিছু কিছু ক্ষেত্রে চাইনিজরাও দোষী। যখন একবার সব কিছু ঠিক হয়ে গেল, টাকা ছাড় করার ব্যাপারে হঠাৎ করে একটা কিছু নতুন প্রসঙ্গ তুলে ফেললো, এরকম কিছু কিছু ক্ষেত্রে হয়েছে। তো যাই হোক, যে কারণেই হোক আমাদের এখানে একটা সময় বেশি লাগে, এটা স্বীকার করে আমি তখন আমার সেই চাইনিজ অ্যাম্বাসেডার বন্ধুকে বলেছিলাম যে দেখো, তোমার তো আমরাও বন্ধু ওরাও বন্ধু, আমাদের বাংলাদেশের সাথে বন্ধুত্ব যদি তুমি এগিয়ে নিয়ে যেতে চাও তাহলে তোমাকে একটু ধৈর্য ধরতে হবে, বাংলাদেশে দেরি হবে। তো সেইটা স্বীকার করে নিয়ে আমার বলতে হয় যে আমাদের এই সুযোগগুলো আছে, সুযোগগুলো নেওয়ার জন্য আমরা নিজেরা কতটুকু প্রস্তুত সেইটা বেশি গুরুত্বপূর্ণ। সেই দিকে যদি আমরা একটু নজর দিই, তো এখন একটা জিনিস কি, আমাদের অন্তর্বর্তী সরকার তো তার কিছু সীমাবদ্ধতা তো আছেই। এই অন্তর্বর্তী নেসটাই যে তারা যে অন্তর্বর্তী, এই কথাটার মধ্যেই তো একটা সীমাবদ্ধতা আছে। সুতরাং তাদেরকে খুব সতর্কতার সাথে বাঁচতে হবে কোন কী ধরনের প্রজেক্টকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, যেটা অন্তর্বর্তীতার ইয়েতে বাধা না পড়ে। আপনি এখন ওরা যদি কোনো এখন এগ্রিমেন্ট করে, কোনো চুক্তি তৈরি করে, সেটা পরবর্তীতেও এগিয়ে নিয়ে যায়। যেমন এই যে সোলার প্যানেলের কথাটা আমি দিয়ে শুরু করছি, এটা এমন একটা জিনিস যে এটা পরবর্তী যেই আসুক সেটাকে খারাপ চোখে দেখবে না, এগিয়ে নিয়ে যাওয়ার এটা এগিয়ে নিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তারপরে যে স্বাস্থ্য খাতে আমরা শুনছি যে এখানে একটা হাসপাতাল তো ইতিমধ্যেই শুরু হয়েছে বোধহয়, আমি যতদূর জানি কাজ, তবে কাজ খুব স্লো উত্তরবঙ্গে, অনেক 2 বছর আগে। আবার আরও একটা হাসপাতাল হয়তো ঢাকায় করবে এরকম চিন্তাভাবনা শুনছি। আবার এখন যেহেতু বাংলাদেশের পেশেন্টরা ভারতে যেতে পারছে না, আগে তো অনেক বড় সংখ্যায় ভারতে যেতে পারছে না ভিসার সমস্যার কারণে, সুতরাং নতুন একটা গন্তব্য হিসেবে খুনমিংকে দাঁড় করানো যায় কিনা এরকম চেষ্টা চলছে। ইতিমধ্যে কিছু লোক গেছে এবং 3টে হাসপাতালকে এই জন্য ইকুইপ করা হচ্ছে, যাতে বাংলাদেশে যে এই জিনিসগুলো তো কিন্তু কখনো বন্ধ হয়ে যাবে না, এগুলো থাকবে, এগুলো যদি শুরু হয় এগুলো থাকবে। তো সুতরাং এই ধরনের চিন্তাভাবনা করে যদি প্রজেক্টস করা যায়। তারপরে অনেকদিন আগে থেকেই চীনকে 2টো ইয়ারমার্ক করে দেওয়া হয়েছে, ইন্ডাস্ট্রিয়াল জোন বা ইন্ডাস্ট্রিয়াল পার্ক, আমাদের যে 100টার করার কথা, তার মধ্যে ওই জায়গার কাজটা এগিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। বিশেষ করে প্রাইভেট সেক্টরের কিছু
চাইনিজ প্রাইভেট সেক্টরের কিছু নতুন নতুন ইনভেস্টমেন্ট আসতে পারে, সেটা আমরা মনে করি যে সম্ভব। জি স্যার, আমরা একটু আপনার সমালোচকের কাছে যেতে চাই। নিরাপত্তা আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ডক্টর মনিরুল ইসলাম আকন্দ, আপনার কাছে যে প্রশ্ন, দেশে বিদ্যমান অনেক প্রকল্পে চীনের অংশীদারিত্ব আছে যেগুলো ইতিমধ্যেই দীর্ঘসূত্রিতায় পড়ে গেছে, ব্যয় বাড়ছে, পিছিয়ে যাচ্ছে উন্নয়ন কার্যক্রম, নানাবিধ সমস্যা আছে। একটি রাজনৈতিক দল ক্ষমতায় না আসলে আদৌ কি চীন তাদের কার্যক্রম শুরু করবে বলে মনে করেন? ওয়েল, প্রথমত আমরা যখন একটা প্রজেক্ট আমরা অ্যাকসেপ্ট করব, এখানে আমাদেরকে দেখতে হবে যে দাতাদের অন্য কোনো এজেন্ডা আছে কিনা, এবং যখনই একটা বড় অনুদান আসে, অনুদান কিন্তু পুরো টাকাটা একসাথে দেয় না, ইট ইজ গিভেন বাই স্টেপস, এবং প্রতি স্টেপে আমাদের কিছু শর্ত পূরণ করতে হয়। ওইটা অর্জন করতে পারলেই পরবর্তী অনুদানটা আমরা পাই। আমাদের যেসব বড় বড় অনুদানগুলো এসেছিল, আমরা নানা কারণে আমরা হয়তো শর্তগুলো পূরণ করতে পারি না এবং স্থিমিত হয়ে গেছে অনেকগুলো প্রজেক্ট। তা আমি মনে করি যে অন্তর্বর্তী সরকার থাকুক আর রাজনৈতিক সরকার থাকুক, এই প্রজেক্টগুলো শেষ করাটাই যে দুইজনেরই দায়িত্ব, দুই দেশেরই দায়িত্ব, এবং যেই আমাদের অনুদান দিয়ে থাকুক না কেন, তারা চাইবে যত দ্রুত এই প্রজেক্টগুলো, যত বিলম্বিত হবে তত খরচ বাড়বে, তত ইন্টারেস্ট বাড়বে, এবং দুইজনের জন্য এটা লাভজনক হবে না। সো আমি মনে করি সেক্ষেত্রে মুক্ত বাণিজ্য আলোচনার মাধ্যমে অর্থনৈতিক সুবিধা আদায়ে কোনো ভূমিকা নেওয়ার সুযোগ কি বাংলাদেশের আছে? অবশ্যই আছে। আমি তো মনে করি যে এখন চীন একটা ক্লোজড, একটা কমিউনিস্ট কান্ট্রি ছিল, এটা অনেক ওপেন হয়েছে। চীনের একটা রিচেস্ট ভিলেজ আছে, হাউশি ভিলেজ নাম, এটা জিয়াংইন প্রভিন্সে, এবং এই শহরে সবাই অনেক বিত্তবান, এবং আই ওয়ান্টেড টু নো দ্যাট একটা গ্রামের ব্যক্তিরা বা বসতিরা কিভাবে এত বড় লোক হলো, এবং হিস্ট্রি দেখে দেখলাম যে হোয়াট দে ডিড, চায়না যখন ওয়ান্টেড টু ইন্ট্রোডিউস টেকনোলজি এবং ওয়ান্টেড টু অ্যাডভান্স ফরওয়ার্ড, তখন এই গ্রামের লোকজন বলেছে আমি আপনাকে সহায়ক, উই উইল হেল্প ইউ, আপনাদের সহায়তা করব, আপনারা ইউ ক্যান ডিপেন্ড অন আস। অ্যান্ড তারা এই আধুনিকায়নের পিছনে তারা পূর্ণ সাপোর্ট দিয়েছিল কমিউনিস্ট গভর্নমেন্টকে, অ্যান্ড দে ইনভেস্টেড অ্যান্ড দি ভিলেজ হ্যাজ গন আপ। সো এখানে চায়না হ্যাজ ওপেনড আপ। আমরা আগে চায়না সরকারের সাথে আমরা ব্যবসা বাণিজ্য করতাম, বাট নাও আমাদের দেশে অনেক বড় বড় এন্টারপ্রেনার আছে, অনেক ব্যবসায়ী আছে। চায়না তো একসময় পাশ্চাত্যের টেকনোলজি কপি করে নিজের নামে তারা একই মডেল চুরি করে তারা বিক্রি করতো। নাও দে আর ওনিং বিগ বিগ ব্র্যান্ডস। অ্যাপেলের যত গুডস আর প্রডিউসড ইন চায়না, দে হ্যাভ বট মার্সিডিজ বেঞ্জ, অডি, সব কিছু তৈরি হচ্ছে চায়না। তো চায়না ইজ অ্যাট পার উইথ ওয়েস্টার্ন কান্ট্রিজ, এবং আমি তো মনে করি এই ব্যক্তি উদ্যোগ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই দুই দেশের মধ্যে সহযোগিতা অর্থনীতি আরও সংহতিশীল এবং শক্তিশালী করার জন্য এই প্রাইভেট সেক্টরে, স্যার যেটা বললেন যে আওয়ার বিজনেস পিপল হ্যাভ টু গো, এখন প্রচুর বাংলাদেশি ব্যবসায়ীরা যায়, ওই তুলনায় হয়তো চাইনিজ ব্যবসায়ীরা অতটুকু আসে না। এই ইন্টিগ্রেশন আই থিঙ্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস, আমি একটু রোহিঙ্গা ইস্যুটা বারেবারই নিয়ে আসি, যে চায়নাতে কিন্তু একসময় আমার একটা বন্ধু ছিল, একটা ব্যাংকে চাকরি করতো, তার ক্লার্ক একটা ল্যাম্বরগিনি একটা গাড়ি চালায়, তার ক্লার্ক বেতন পায় $1000। জিজ্ঞেস করলো তুমি কি এত বড় এত দামি গাড়ি কিভাবে এফোর্ড করো? বলে যে আমার বাবা মা ছিল তার পিতামাতার একমাত্র সন্তান, আমার দাদা দাদি ছিল, রানা নেই ছিল তার পিতামাতার একমাত্র সন্তান, এই 5-6টা জেনারেশনের সব সম্পত্তি এসে আমার কাছে পৌঁছেছে। এখন কিন্তু চায়না হ্যাজ ওপেন্ড আপ, দে ওয়ান্ট টু ইনক্রিজ দেয়ার পপুলেশন। জনশক্তি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট অ্যাসেট ইন দিস ওয়ার্ল্ড। এই মায়ানমারে যে রোহিঙ্গারা এখানে পড়ে আছে, আমি এই মায়ানমার ঘটনার পরে আমি সরকারি সফরে গিয়েছিলাম, ওখান থেকে আমাদেরকে রাখাইন স্টেটে নিয়ে আসলো, তখন দেখলাম মাইলের পর মাইল ধান ক্ষেত, ধান হয়ে আছে, এটা কাটার মানুষ নাই, বিকজ রোহিঙ্গারা চলে আসছে। এগ্রিকালচার ইজ এনাফ টু টেক মায়ানমার টু এ সার্টেন লেভেল। সো চীনকে যেটা করতে হবে, মায়ানমারকে স্যার যেটা বলে বোঝাতে হবে যে এই জনশক্তিটা তোমরা কাজে লাগাও। মায়ানমারের জনসংখ্যা বাংলাদেশের 1/4, এবং তাদের সাইজ হচ্ছে আমাদের 4 টাইমস লার্জার। তাদের তো জায়গার কোনো অভাব নাই, তাদের শুধু ইগোর প্রবলেম যে তারা রোহিঙ্গাদের গ্রহণ করবে না। এই জনশক্তিটাকে কিভাবে কাজে লাগিয়ে মায়ানমারের উন্নয়নে তারা সহযোগিতা করতে পারে, এইটাই চীন মায়ানমারকে এটা অনুপ্রাণিত করতে বোঝাতে। ফয়েজ আহমেদ স্যার, আপনার কাছে একটু যেতে চাই, একই প্রসঙ্গ। চীন নীতিগতভাবে ঋণ পরিশোধের সময়সীমা বাড়াতে কিছুটা সম্মতি হয়েছে, কিন্তু সুদ হার কমানোর ব্যাপারে তাদের আগ্রহ কিন্তু খুবই কম। বাংলাদেশের জন্য কতটা উপকার হবে তাদের এই দুই ধরনের সিদ্ধান্ত? তারা যদি ঋণের সুদ হার কমায় তাহলে তো নিশ্চয়ই আমাদের উপকার হবে, এবং কিন্তু তাদের আগ্রহ যদি বাড়িয়ে দেয়, তারা এখনো কোনো কথা বলেনি। আমি এখানে একটু বলি, কিন্তু প্রথম কথা হলো আপনার সহজ উত্তর হচ্ছে যে এই দুটো যদি তারা করে নিশ্চয়ই আমাদের জন্য উপকারী হবে। কিন্তু চীন কেন সুদ হার কমাতে চায় না সেটা বুঝতে হবে। চীনের সুদ হার যে খুব বেশি তা তো নয়, তাদের সাথে আমাদের কিন্তু খুব হাই রেটে আমরা ওদের কাছ থেকে নেই না কখনো, সবই আমাদের ওই 2 থেকে 3 এর মধ্যে। অন্যদের কাছে কিন্তু
সেখানে হয়েছে কি, ওরা তো সারা পৃথিবীতে অনেক দেশকে ঋণ দেয়, সুতরাং আমাদেরকে আলাদা করে একটা কমিয়ে দিবে এইটা করা খুব সহজ নয়। কিন্তু তারা একটা কাজ করে যেটা নিয়ে অত পাবলিসিটি হয় না, কিন্তু সেটা আমাদের সরকারকেও তারা বলবে, বুঝাবে যে আমরা প্রায়ই, মানে চীন প্রায়ই অর্ধেক শোধ হয়ে গেল, বাকি ঋণটা মাফ করে দেয়। এটা বিশেষ করে যে আমাদের সামরিক ক্ষেত্রে ইকুইপমেন্টস কেনার জন্য যেসব ঋণ তারা দিয়েছে বিভিন্ন সময়, তার বেশিরভাগগুলোই তারা মাঝপথে এসে করে দিয়েছে, মাফ করে দিয়েছে। এইটা তো আমরা পাবলিসিটি দিই না, ওরাও দেয় না, কিন্তু এটা আমাদের জানতে হবে এবং সেইভাবে যে ওদের যদিও শর্তে আছে তো শেষ পর্যন্ত এত পড়ে না। আর সেরকম অন্যান্য সেখানেও তাদের সাথে আমরা যদি ভালো করে আলাপ করি, তারা হয়তো কিছু কমাতেও রাজি হতে পারে অথবা কিছু ছাড় দিতে রাজি হতে পারে। ঋণের কমালো না, সুদ হার কমালো না, কিন্তু একটা কোনো ব্যবস্থা করলো যাতে একই জিনিস যদি আমি কি বলে 20 বছরের বদলে যদি আমি 25 বছরে শোধ করি একই পরিমাণ অর্থ, তাহলে কিন্তু আমি একটা বিরাট সুবিধা পেলাম, তাই না? তো সেরকম একটা কিছু বোঝাপড়া করতে পারে, অথবা শেষের দিকে যে কিছু মওকুফ করে দিল, তো সেই সব জিনিসগুলো বরং আমাদের বুঝে নিয়ে করতে হবে। তো সেটা আমাদের বর্তমান যারা এই নেগোশিয়েট করছেন তারা এই ব্যাপারের উপর আছেন কিনা, সেটা আমি জানি না। তারা যদি এটা করেন তাহলে কিছু ফল হতে পারে। এখন আপনি কারোর কাছ থেকে কিছু চাইলে তার ভালো কথাগুলো, সে ভালো ভালো কি করেছে সেগুলো তো বলে তাদের প্রশংসা করতে হয়, সেটা আমরা করছি কিনা এবং তার ফলে সেটা আবার আরো বেশি পেতে পারি কিনা সেই চেষ্টা করে দেখতে হবে। জি স্যার, আমরা একটা বিরতিতে যেতে চাই। দর্শক, আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্রে কথা হচ্ছে, প্রধান উপদেষ্টা চীন সফর ও ভূরাজনৈতিক প্রভাব। একটি বিরতির সময় হয়েছে, ফিরছি, আরো আলোচনা হবে, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। কথা হচ্ছে প্রধান উপদেষ্টা চীন সফর ও ভূরাজনৈতিক প্রভাব, এই বিষয়ে আমরা যেতে চাই নিরাপত্তা আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ডক্টর মনিরুল ইসলাম আকন্দ আপনার কাছে। বৈশ্বিক রাজনীতি বিবেচনায় চীনের সাথে যে কোনো দেশের সম্পর্ক গভীর করার ব্যাপারে পশ্চিমা শক্তিগুলো বরাবর উদ্বিগ্ন থাকে। বাংলাদেশের ক্ষেত্রে তো আছে বৃহৎ প্রতিবেশী রাষ্ট্র ভারত, যাদের আবার চীনের সাথে বড় ধরনের শীতল সম্পর্ক। বাংলাদেশের ভবিষ্যৎ কেমন দেখছেন? আমি বেশ কয়েকটা টকশোতে আমি বলেছি যে বাংলাদেশ বিবেচনা করবে আমাদের জন্য কারা বেশি গুরুত্বপূর্ণ। ভারত আমাদের প্রতিবেশী, চারিদিকে ভারত বেষ্টিত বাংলাদেশ, সুতরাং ভারত আমাদের জন্য ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। যদিও এখন সম্পর্কটা কিছুটা শিথিল, বাট আমি মনে করি দুই সরকারই বুঝতে পেরেছে যে এই সম্পর্কটা ভালো থাকাটা দুই দেশের জন্যই গুরুত্বপূর্ণ। বাট এটার মানে তার জন্য কি আসলে দুই সরকার কিছু করছেন? বিশেষ করে ভারতের তো দায়িত্ব অনেক বেশি, তারা কি কিছু করছেন? আমি তো দৃশ্যমান ওদের ফরেন সেক্রেটারি বাংলাদেশে ঘুরে গেল, আমি আশা করছিলাম যে তাদের পররাষ্ট্রমন্ত্রীও আসবে, প্রধানমন্ত্রীদের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, সেটা এখনো হয়নি। বাট ফয়েজ স্যারের সাথে আমি এক সুরে বলতে চাই যে উই হ্যাভ টু ওয়েট, উই ক্যানট পুট এ ফুল স্টপ। এবং এটা নিশ্চিত, এবং দুই সরকার ডেফিনেটলি দে আন্ডারস্ট্যান্ড দ্যাট সম্পর্কটা ভালো থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। এখন যে টানাপোড়েন, এবং পররাষ্ট্র সচিব বলে গেছে, বড় প্রশ্নবোধক চিহ্ন তো রয়ে গেছে জনাব আকন্দ, ক্ষমতাচ্যুত যে প্রধানমন্ত্রী তিনি তো সেখানে আশ্রয় নিয়েছেন। আশ্রয় নিয়েছেন ঠিকই, এবং ওনাদের পররাষ্ট্র সচিব এসে বলেছে যে দুইটা ইস্যুতে এই দুই দেশের সম্পর্ক থেমে থাকতে পারে না। উই মে হ্যাভ মিসআন্ডারস্ট্যান্ডিং অন ওয়ান অর টু ইস্যু। পররাষ্ট্র সচিব কি এই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর এই বিষয়টিকে এক দুইটি ইস্যুর মধ্যে রাখতে চান? এটা তো খুব স্বাভাবিক। আমি জানি না আপনি আমার কাছে আমার মুখে কি শুনতে চাচ্ছেন। আমি তো মনে করি এক দুই ইস্যুর মধ্যে এটাই একটা বলেছেন, বাট আমিও বিশ্বাস করি যে এক দুইটা ইস্যু এটা ইট উইল বি সলভ, যদি হয় না, যদি না হয় আই ডোন্ট নো, বাট ডাজন্ট মিন দ্যাট আমাদের অন্যান্য সম্পর্কগুলো একেবারে বন্ধ থাকবে। আমি যেটা বলতে যাচ্ছি তার মানে এটা নয়, ভারত মাস্ট নট থিঙ্ক দ্যাট ভারতের সাথে বাংলাদেশের ভালো সম্পর্ক থাকা উচিত মানে যে আর কারোর সাথে আমাদের সম্পর্ক থাকবে না। সো আমাদের যেখানে প্রয়োজন আমাদের সে সম্পর্ক স্থাপন করতে হবে। চীন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট। আবার মার্কিন যুক্তরাষ্ট্রের লার্জেস্ট ডোনার অর লেন্ডার ইজ চীন, $13 ট্রিলিয়ন। 1000 বিলিয়নে হচ্ছে 1 ট্রিলিয়ন, 1000 মিলিয়নে হচ্ছে 1 বিলিয়ন। এই $13 ট্রিলিয়ন ধার দিয়েছে চীন মার্কিন যুক্তরাষ্ট্রকে। সো দিস ইজ হাউ রিচ চায়না ইজ। সো আমাদের যেখানে আমাদের প্রয়োজন, আমি ইন্ডিয়ার একটা টক শোতে পার্টিসিপেট করছিলাম দুইবার, বারেবারেই তারা শুধু পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে আমাদের ইন্টারিম গভর্নমেন্টের চিফের কোথায় দেখা হয়েছিল খালি ওই ভিডিওটা দেখাতে থাকে। আমি তাদের বললাম আপনাদেরকে আর কোনো ভিডিও নাই? ভারত আমাদের কাছে গুরুত্বপূর্ণ, ডাজ নট মিন দ্যাট পাকিস্তান, চায়না, অন্যান্য দেশের সাথে আমাদের সম্পর্ক থাকবে না। সো ওয়ার এভার উই হ্যাভ ইন্টারেস্ট উই মাস্ট গো। বাট এটা একেবারে কারো কোলে বসে থাকা উচিত হবে না। উই হ্যাভ টু কিপ আওয়ার উইন্ডোজ ওপেন। আমাদের যেখানে স্বার্থ থাকবে আমরা সেখানেই যাব। একেবারে
তরফ আর কারোর সাথে বন্ধুত্ব রাখবো না, একমাত্র তোমার সাথে রাখবো, এই সম্পর্ক এই ইন্টারিম গভর্নমেন্টও করা উচিত না, এটা রাজনৈতিক সরকারেরও করা উচিত না। ইন্ডিয়া, চায়না ইজ ভেরি ইম্পর্টেন্ট, মার্কিন যুক্তরাষ্ট্র ইজ অলসো ইম্পর্টেন্ট, রাশিয়া ইজ অলসো ইম্পর্টেন্ট, এভরিবডি ইজ ইম্পর্টেন্ট টু আস। এবং আমরা এটা খুব হিসাব করে আমাদেরকে, আমাদের পররাষ্ট্র নীতিতেই আছে ফ্রেন্ডশিপ টু অল মেলাইজ টু নান। সো ভারতের সাথে একটু টানাপোড়েন চললেও আমি মনে করি বাংলাদেশের জনগণ এবং ভারতের জনগণের মধ্যে এই বিদ্বেষটা নাই। শুধু কলকাতার মিডিয়াটাই খুব ব্যাপক নেগেটিভভাবে বাংলাদেশের ব্যাপারটা তারা প্রজেক্ট করে, বাট আমি ইন্ডিয়ার অন্যান্য প্রদেশের চ্যানেল দেখেছি, তারা দে ডোন্ট কেয়ার ভেরি মাচ। বাট গুরুত্বপূর্ণ হচ্ছে ভারত ইজ ইম্পর্টেন্ট টু আস, চায়না ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট টু আস। আই ক্যানট গিভ প্রায়োরিটি 1 2 3, অল দিজ ইম্পর্টেন্ট নেশনস আর ইম্পর্টেন্ট ফর বাংলাদেশ, এই সম্পর্কটা রাখা উচিত। মুন্সি ফয়েজ আহমেদ, আপনার মাধ্যমে শেষ প্রশ্নটি করতে চাই। বিগত 1.5 দশকে প্রতিবেশী রাষ্ট্রের সাথে অনেকটা একপক্ষীয় সম্পর্ক নীতি ছিল, সেখানে বর্তমান পরিস্থিতি কি চীনের মাধ্যমে আবারও এক পক্ষের সাথে সুসম্পর্কের দিকে যাচ্ছে? না, আমি আপনার সাথে এখানে পুরোপুরি দ্বিমত পোষণ করছি। হ্যাঁ হ্যাঁ, আগের সরকারের অনেক দোষ ছিল। হ্যাঁ, তাদেরকে ফ্যাসিস্ট বলা হচ্ছে যে তারা গণতন্ত্রকে আঘাতে দেয় নাই বা প্রস্ফুটিত হতে দেয় নাই, তারা দুর্নীতির চরম দুর্নীতি হয়েছে, টাকা পয়সা বিদেশে নিয়ে চলে গেছে, এগুলো সব ঠিক, এবং এই কারণেই তাদের পতন হয়েছে। কিন্তু এই পররাষ্ট্রনীতির ক্ষেত্রে একটু বুঝতে হবে যে এই যে আমরা খালি বারবার বলি যে ভারতের দিকে ইয়ে করেছিল, সত্যি কি তাই? আমি তো প্রথমে শুরুতেই বলেছিলাম যে 2013 সালে চীন আমাদের সবচেয়ে বড় বাণিজ্য প্রতিনিধি হয়ে গেল, অংশীদার হলো ভারতকে পিছিয়ে ফেলে, এবং তারপর থেকে সেটা চলে যাচ্ছে, এবং বিশাল পার্থক্য। চীনের সাথে আমাদের $25 বিলিয়ন ট্রেড চীনের সাথে, আর ভারতের সাথে তো অত দূর যায় নাই, তাও বেশ অনেক দূর। এবং তো এইগুলো বুঝতে হবে। আর তারপরে আমাদের বড় বড় প্রজেক্টসগুলো চীন তো করছে, তো এখানে ভারতের সাথে সম্পর্ক ভালো ছিল, এর সম্বন্ধে কোনো সন্দেহ নাই। এবং কোনো কোনো ক্ষেত্রে মনে হয়েছে যে ভারতকে আমরা অনেক বেশি ছাড় দিচ্ছি, হ্যাঁ, তার ফলে যথেষ্ট রেসিপ্রোকাল ইয়ে পাচ্ছি না আমরা। কিন্তু তার মানে এই না যে তখনকার সরকার অন্যান্য দেশের সাথে সম্পর্ক গড়ে তোলে নাই, সেইটাই আমাদের বুঝতে হবে। যেখানে যাকে ক্রিটিসাইজ করার সুযোগ আছে সেটা ক্রিটিসাইজ করি, যেখানে ভালো কাজ করে গেছে তারা, সেই কাজগুলোকে এগিয়ে নিয়ে যাই আমরা, সেইগুলোকে আদেখা না করি। সেই জন্য বলতে হবে যে ওই যে উনি একটা কথা বললেন না, ফ্রেন্ডশিপ উইথ অল ম্যালিস টু নান, যদিও এটা আগের সরকারের বাক্য ছিল, কিন্তু আসল কথা তো তাই, আমার সবার সাথে সম্পর্ক ভালো করতে হবে, কারোর সাথে বৈরিতা করে আমরা টিকতে পারবো না। তো সুতরাং আমরা যদি মনে করি যে না, ভারতের সাথে আমার সম্পর্ক শেষ বাতিল করে দিয়ে অন্যদের সাথে সম্পর্ক করে আমি খুব ভালো এগিয়ে যেতে পারবো, এটা সম্ভব না। আমি বিভিন্ন সময় বলেছি একটা কথা যে আমাদের অনেক বন্ধু দেশ আছে যারা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু তার মধ্যে 3টে দেশ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু একই কারণে নয়। একটা হচ্ছে ভারত, একটা হচ্ছে চীন, একটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এবং তারা এক একজন, ভারত আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কিসের জন্য? যে আমাদের অবস্থানের কারণে, এই ভূ রাজনীতি ইত্যাদি বলেন যে আপনারা, অবস্থানের কারণে তারা আমার চতুষ্পার্শ্বে, আর আমরা ভারতের পেটের ভেতরে। সুতরাং আমাদের দুইজনেরই সেটা দরকার, পরস্পরকে দরকার নিরাপত্তার জন্য। হ্যাঁ, তো সেইখানে আমাদের কয়েকদিন আগে আমাদের প্রধান উপদেষ্টার একটা মিডিয়াতে ইন্টারভিউতে পরিষ্কার করে এই কথাগুলোই বলেছেন। ওনাকে জিজ্ঞেস করা হয়েছে ভারতের সাথে আমাদের সম্পর্ক কেমন, উনি বলেছেন ভারতের সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত খুব ভালো, যদিও কথাটা সত্যি না, কিন্তু এই কথা দিয়ে শুরু করে তারপর বলেছেন, এবং আমরা দুই দেশই চাই, দুই দেশের জন্যই প্রয়োজন এই সম্পর্কটা ভালো থাকা। এই যে কথাটা একটু আগে আমাদের সহ আলোচক বলেছিলেন, তো সেই কথাটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার মুখ থেকে বের হয়েছে। সুতরাং এই রিয়েলাইজেশনটা যতক্ষণ আছে ততক্ষণ আমরা পথ হারাবো না, সেইটা আমার একটা আশার কথা মনে হয়। এবং এই যে ভারতের পক্ষ থেকেও বিভিন্ন সময় এগিয়ে আসার চেষ্টা করা হয়েছে। কয়েকদিন এই যে আমাদের স্বাধীনতা দিবসে তাদের কাছ থেকে যে মেসেজ আসছে, আমরা তো ট্রাম্পের মেসেজ নিয়ে খুব গদগদ হচ্ছি, ওখান থেকেও মেসেজ আসছে, সেটাও আমরা একটু আলোচনা করতে দেখতে পারি। তো সুতরাং দুই পক্ষ থেকে চেষ্টা আছে এগিয়ে যাওয়ার। আর সেই জন্য যেমন আমি ভারতের কথা বললাম যে এই কারণে ভারত বেশি গুরুত্বপূর্ণ। চীন কেন গুরুত্বপূর্ণ আমাদের সবচেয়ে বেশি? আমাদের বাইরে সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার, তারপরে আমাদের আর্থসামাজিক উন্নয়নে সবচেয়ে বড় সহযোগী আর্থসামাজিক উন্নয়নে। আর মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের সবচেয়ে বড় এক্সপোর্ট ডেস্টিনেশন, কিন্তু সেটার চেয়েও বড় কথা আমরা যে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ যে খুব সক্রিয় ভূমিকা পালন করে,
এবং বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের মতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের মত মেলে না, তবু তারা আমাদেরকে সহ্য করে এবং আমাদেরকে আমাদের কাজ করতে দেয়। সেইটার কারণে তারা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এরকম অনেক কিছু বলা যাবে, বাট আমি মনে করি যে এতে পরিষ্কার বোঝা যায় যে সবার সাথে সম্পর্কটা ঠিক রাখার চেষ্টা করতে হবে। মুন্সি ফয়েজ আহমেদ এবং অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ডক্টর মনিরুল ইসলাম আকুন, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকের জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। দর্শক, বৈশ্বিক মানচিত্র বিবেচনায় পূর্ব ও পশ্চিমের বিরোধ নিরসনের জন্য একটি নিরপেক্ষ কেন্দ্রভূমি হিসেবে বাংলাদেশ ভূমিকা রাখতে পারে। তবে এই ভূমিকায় সফল হতে বাংলাদেশকে দক্ষ নেতৃত্ব ও কার্যকর কৌশল গ্রহণ করতে হবে, যাতে কূটনৈতিক ভারসাম্য বজায় রেখে দেশের জাতীয় স্বার্থ সুরক্ষিত রাখা যায়। এই পদচারণাই করবেন সংশ্লিষ্ট জনেরা, সেই প্রত্যাশায় আজ শেষ করছি আজকের জনতন্ত্র গণতন্ত্র। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।